কোনো দোসরকে কোনো জায়গা দেওয়া যাবে না। ডিসেম্বরে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়। Chance for the Bangladesh National Party. এই ব্রিটিশ পার্লামেন্টে এই সেমিনারে, অল পার্টি পার্লামেন্ট গ্রুপের সেমিনারে, এখানে বাংলাদেশে তারা এই যে গত ফেসিস্ট হাসিনা আমাদের ডেমোক্রেসি ধ্বংস করেছে এবং আমাদের দেশের গুম খুনের বিষয়ে তারা অনেক আলোচনা করেছেন এবং তারা এই দেশে লুট করে দেশের বাইরে যে অর্থ পাচার করেছে এগুলি সব ফেরত নিয়ে বাংলাদেশে ডিসেম্বরে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ লর্ডরা এবং কমিউনিটির নেতৃবৃন্দ, পলিটিক্যালরা সবাই একমত হয়েছেন যে ডক্টর ইউনূসকে সহযোগিতা করার জন্য যাতে ডিসেম্বরে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়। এটা নিয়ে আজকে মূল মেইন আলোচনা হয়েছে এবং আমরাও বিএনপির পক্ষ থেকে আমরা চাই যে ডিসেম্বরে ডক্টর ইউনূস যে কথা দিয়েছেন উনি কথা রাখবেন। আমরা ডক্টর ইউনূসকে যেহেতু আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি সহযোগিতা করছেন, আমরা এই জন্য দেশে বিদেশে ওনার ডেমোক্রেটিক ইলেকশনের জন্য আমরা সার্বিক সহযোগিতা করে যাব ইন ডিসেম্বরে। This is a very important occasion, all meeting in Parliament today to celebrate the fact that we are a step closer to democracy in Bangladesh. We've campaigned for many years to get a return to democracy and we are one step closer. So I'm very pleased about that everybody's coming together to celebrate not just independence in Bangladesh, but also the step closer to a general election whenever that might come and the chance for the Bangladesh National Party to take power once again. আলোচনার বিষয়বস্তু ছিল আজকে যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের আইনের শাসন এবং বাংলাদেশে আপনার মানবাধিকার কি অবস্থা আছে ছিল, বর্তমান অবস্থা, আগামী দিনে কি আমাদের করণীয়, কিভাবে একটা ইনক্লুসিভ এবং গুড গভর্নেন্সের একটি রাষ্ট্র করা যায় সেসব বিষয়ে আলোচনা এবং ওনারা ওনাদের এক্সপিরিয়েন্স বলেছেন। আপনারা লর্ড কার্লাইলের বক্তব্য শুনেছেন, উনি সভাপতিত্ব করেছিলেন প্রথম। উনি যাওয়ার কথা ছিল ওনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, কিন্তু দিল্লি যাওয়ার পর যখন শুনেছেন যে ওনাকে ওখানে যাবেন, ওনাকে কিন্তু তারপরে বার করা হয়েছে, অর্থাৎ যেতে দেওয়া হয়নি। আবার আব্বাস ফয়েজের বক্তব্য আপনি শুনেছেন, উনি বলেছেন ইয়েস আমাকে ভিসা দেওয়া হয়েছিল, পরে সে ভিসা খুলে নিয়ে নেওয়া হয়েছে এবং তার টিমের অর্থাৎ বিগত সরকারের আমলে দেশের সার্বিক মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনের অবস্থা কি সেটি এই দুইজনের, আমরা এতদিন বলতাম যে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই এবং সত্যিকার অর্থে মানুষের কথা বলার স্বাধীনতা নাই, সেটি আজকে দুইজন বিদেশি মানুষ এবং ব্রিটেনের এইখানকার ওয়েস্টমিনিস্টারের তাদের যে পার্লামেন্ট হাউস সেখানের 10 নম্বর রুমে আজকে ওনারা যে বক্তব্য দিলেন পার্লামেন্ট ভবনের, এরপরে আর অন্য কোনো পলিটিক্যাল পার্টির বাংলাদেশে বলার দরকার নাই বাংলাদেশ আইনের শাসন অথবা মানবাধিকার কেমন ছিল। কাজে এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দেশে সার্বিকভাবে গত 17 বৎসর যে দুঃশাসন চেপে বসেছিল, সেই দুঃশাসন ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেটি সত্যিকার অর্থে 5ই আগস্টে, জুলাই মাসে শুরু হয়ে 5ই আগস্টে তার চূড়ান্ত রূপ ধারণ করেছে এবং একটি কর্তৃত্ববাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পালিয়ে যায় তারা পার্শ্ববর্তী দেশে তাদের সরকার প্রধান আশ্রয় নিয়েছেন এবং পদত্যাগ করেছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এখন ক্ষমতাসীন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সবাই এই সরকারকে সহযোগিতা করছে। আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি ডে 1 থেকেই এই সরকারকে সমর্থন দেওয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা ছাড়া সবাই কিন্তু এই সরকারকে সহযোগিতা করছে। বিভিন্ন সিভিল সোসাইটি বলেন, বিভিন্ন স্টেক হোল্ডার বলেন, সামাজিক গ্রুপ বলেন, সবাই এই সরকারের
পিছনে আছে এবং সরকারকে সহযোগিতা করছে। কিন্তু মনে রাখতে হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতা দীর্ঘায়িত করবে, কারণ ক্ষমতা তো জনগণের। এই জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া এবং জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া, সেই যে সুযোগ সেই সৃষ্টি করার জন্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকার। এর সুযোগটা সৃষ্টি করতে যে সময় বেশি লাগার কিছুটা যৌক্তিক কারণ আছে। সেটি হচ্ছে যে বিগত সরকার 16 বৎসরে প্রত্যেকটা নির্বাচনী প্রতিষ্ঠান শুধু নয়, গণতন্ত্র বলেন, আইনের শাসন বলেন, তারপরে প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, তারপরে আপনার পুলিশ প্রশাসন বলেন, সর্বত্রই এমন একটি দলীয়করণ করেছিল যেখানে সত্যিকার অর্থে সুশাসন করার মতো লোকের কোনো সুযোগ ছিল না। এবং সেই সমস্ত লোকদেরকে ওখানে রেখে কোনো অবস্থাতে আপনি একটি ভালো নির্বাচন আশা করতে পারেন না। নির্বাচন কমিশনকে যদি আপনি সঠিক না করেন সেটা পারবেন না। যাই হোক, নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে এবং আস্তে আস্তে আইনের শাসন, বিশেষ করে মানে জুডিশিয়ারি তার ধীরে ধীরে তার যে স্বকীয়তা সেটাই ফেরত যাচ্ছে এবং সিভিল প্রশাসন আস্তে আস্তে কিছুটা হলেও হয়তো আগের চেয়ে বেটার হচ্ছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে ডিমোরালাইজেশন হয়েছিল সেটা থেকে তারা আস্তে আস্তে কিছুটা ডিমোরালাইজেশন কমতেছে, কিন্তু এটি কমতে সময় লাগবে, কারণ এখানেও প্রত্যেকটি স্তরেই ঘাপটি মেরে আছে বিগত স্বৈরাচারের দোসররা এবং স্বৈরাচারের সাথে যে সমস্ত অপেশাদারী ভাবে তাদের দায়িত্ব পালন করেছে সেই সমস্ত দলবাজ কর্মকর্তা বৃন্দ, অথবা সে যে ডিপার্টমেন্টে থাকুক তারা আছে। কাজে তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে অনেকেই আর নাই। কাজে এই সমস্ত লোকদেরকে সরিয়ে দেওয়া এবং সর্বোপরি দেশের মানুষের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আর যারা এত অত্যাচার, অবিচার, নির্যাতন করেছে, মানুষের উপর দুঃশাসন চাপিয়ে দিয়েছে, তাদের বিচার করা, এটা এখন আমাদের প্রথম কাজ। এবং এই কাজটি যত দ্রুত সম্ভব হবে, এই যে হত্যা, এই যে নির্যাতন, এই যে মানুষের উপর নিষ্পেষণ, এটার বিচার শেখ হাসিনা সহ সবাই এটার সাথে যারা সম্পৃক্ত সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যত দ্রুততার সঙ্গে। সেই সাথে আইন আদালতই সিদ্ধান্ত নিবে কারা নির্বাচন করতে পারবে, কারা নির্বাচন করতে পারবে না। তবে যত কিছুই বলেন, যে স্বৈরাচারী, যে অবিচার করেছে, যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, তাদের বিচার হতেই হবে। এই বিচারের ব্যাপারে কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটি মনে রেখে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যত দ্রুততার সঙ্গে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, নির্বাচন আয়োজন করা, এইটি এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একটি রোড ম্যাপ দিয়ে শুরু করা উচিত। আজকে এখানে ব্রিটিশ এমপিগণ এবং সাবেক এমপিরা এবং এখানকার সিভিল সোসাইটির সবাই একটি কথাই বলেছে, আজকে যদি আইনের শাসন চান, আজকে যদি দেশে সত্যিকার অর্থে মানুষের মব জাস্টিস থেকে মানুষকে রক্ষা করতে চান, এই যে এক একজন দায়িত্ব নিচ্ছে না, বিভিন্ন জন অনেক বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তার কারণ আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে, লুণ্ঠনকৃত টাকা তাদের আছে, সেই টাকা তারা খরচ করতে পারে এবং তারা এই সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্যে এবং কর্মসূচির মধ্যে ঢুকে গিয়ে একটি সুযোগ সন্ধানী হিসাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, এইটা পতিত স্বৈরাচার অথবা পলায়নকৃত স্বৈরাচারের একটি মনে করেন ষড়যন্ত্র। কাজ এটির জন্য সবাইকে যারা আন্দোলন সংগ্রামে ছিল এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ কায়েমে দীর্ঘ 16 বৎসর যাবৎ আন্দোলন করেছে জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং পরবর্তীতে ছাত্র জনতা, তাদের মধ্যে আমাদের জাতীয় ঐক্য, ন্যূনতম জাতীয় ঐক্য থাকতে হবে। কোনো অবস্থাতেই পতিত পলায়নকৃত স্বৈরাচারের কোনো দোসরকে কোনো জায়গা দেওয়া যাবে না এবং কোনো অবস্থাতে আইনের আওতার বাইরে রাখা যাবে না। দেশের আজকে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যেও আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিচ্ছে, নির্বাচনই পারে একমাত্র জনগণের প্রতিনিধিদের মাধ্যমে। এটি নির্বাচিত সরকারকে যদি দায়িত্ব দেওয়া হয়, তারা দায়িত্ব নিয়ে দেশের মানুষের সেবায় কাজ করতে পারবে এবং জনগণের প্রতি এতদিন যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ,
এবং জানানো হয়েছে সেইটার প্রতিকার করা, দেশের মধ্যে একটি সত্যিকার অর্থে আপনার ইনক্লুসিভ পরিবেশ সৃষ্টি করা এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য যে পরিবেশ সেটি সৃষ্টির জন্য দরকার একটি ঐক্যবদ্ধ প্রয়াস, যেটি বিএনপির ৩১ দফায় জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রণীত সেটিতে আছে। এবং আগামী দিনে একটি ৩১ দফার আলোকে রাষ্ট্র বিনির্মাণে বিএনপির নেতৃত্বে বিএনপিকে যদি এই দেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে দায়িত্ব দেয়, সেই দায়িত্ব পালন করার জন্য বিএনপি তার যে প্রস্তুতি সেটি বিএনপির নেতা জনাব তারেক রহমান, বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য, বিএনপির নেতৃবৃন্দের আগামী দিনের দলের যে কর্মসূচি ৩১ দফার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে সেটি বাস্তবায়নে বিএনপি ঐক্যবদ্ধ, সেটি আমরা আজকে একতাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, সেটিও আমরা আজকে এখানে পার্লামেন্ট মেম্বারদের সঙ্গে আলোচনা করার সময় আমরা উপস্থাপন করেছি, বলেছি এবং সেই লক্ষ্যেই বিএনপি কাজ করবে।